ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফিরে এলাম বিরতির পর। নতুন করে কন্টেনমেন্ট জোনের আওতায় এসেছে কলকাতার বেশ কয়েকটি এলাকা। সেই সব জায়গায় বাজার বন্ধ কিংবা বিকিকিনিতে হ্রাস টানার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আর ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে, গত 24 ঘন্টায় আপনাদেরকে জানিয়ে রাখি, কলকাতায় করোনা আক্রান্ত 662, মৃতের সংখ্যা 15। দেখুন, হাতে হাতে টাকা পয়সার লেনদেন, দূরত্ববিধি না মেনেই গা ঘেঁষাঘেঁষি করে কেনাকাটা, সবজি ছুঁয়ে পরখ করে দেখা। কলকাতায় করোনা সংক্রমণের গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখী, তাতে শহরের বাজারগুলির এই ছবি সাংঘাতিক উদ্বেগের। সংক্রমণ রুখতে পদক্ষেপ করেছে প্রশাসন। শনিবারই কন্টেনমেন্ট জোনের তালিকায় এসেছে মানিকতলা বাজার এলাকা। রবিবার সকাল থেকে বুধবার পর্যন্ত বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন। কন্টেনমেন্ট জোনের মধ্যে পড়েছে, সেই জন্য আপনারা আপনাদের জিনিসপত্রগুলো একটু তাড়াতাড়ি গুটিয়ে নিন। সকাল থেকে বটতলা থানার যারা পুলিশের আধিকারিক আছেন তারা ঘোষণা করছেন যে একেবারে জরুরি ভিত্তিতে বাজার বন্ধ করে দেওয়া হবে। অতএব বাজার অবিলম্বে যারা বিক্রেতা আছেন বিক্রেতাদের বলা হচ্ছে দোকান বন্ধ করার জন্য, এবং যারা ক্রেতারা এসছেন তাদের উদ্দেশ্যে ঘোষণা করা হচ্ছে যত দ্রুত সম্ভব বাজার খালি করে দেওয়ার জন্য। মানিকতলা থানার পাশাপাশি প্রচার করে বটতলা থানার পুলিশও। কন্টেনমেন্ট জোন হিসেবে নতুন করে চিহ্নিত কলকাতা পুরসভার 23 নম্বর ওয়ার্ডের পোস্তা থানার শিকদারপাড়া স্ট্রিট। বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার দোকানপাট। পোস্তা থানার উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিচ্ছেন সিভিক ভলান্টিয়াররা। আমরা এখানে কারোর যদি দরকার হয় তার সিলিন্ডার পৌঁছে দেওয়া, তার বাড়ির বাজার এনে দেওয়া, জল দুধ এনে দেওয়া, সবকিছু, তাদের মেডিসিন দেওয়া, সবকিছু ব্যবস্থা আমরা করছি এখানে। তবে কন্টেনমেন্ট জোনে খোলা রয়েছে ওষুধ ও অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকান। এলাকায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দমদম ও দক্ষিণ দমদম পুরসভা এলাকায় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য আংশিক লকডাউন জারি হয়েছে। প্রতিদিন সকাল 6টা থেকে বেলা 12টা খোলা থাকবে দোকান বাজার, বাকি সময় সব বন্ধ। খোলা থাকবে শুধু ওষুধ ও অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকান। প্রশাসন সূত্রে খবর, ব্যারাকপুর কমিশনারেটের সিপি, দমদম ও দক্ষিণ দমদম পুরসভার প্রশাসকদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 23 জুলাই 2020 তারিখ থেকে সমস্ত রকম দোকানপাট, সবজি বাজার, মাছ বাজার ইত্যাদি খোলা রাখা যাবে। যেটা কালকে সিপি এই সিদ্ধান্তটা জানিয়েছিলেন যে 11টা অবধি সমস্ত দোকান বাজার খোলা থাকবে, 11টার পরে সব বন্ধ করবে। এখন সেটা আবার পাল্টে 12টা হয়েছে। তো 12টা অবধি যে সমস্ত দোকান বাজার খোলা থাকে এবং তারপর যদি বন্ধ হয় তাতে মানুষের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এলাকায় মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ। কেউ বাড়ির বাইরে বের হলে এবং কারণ জানাতে না পারলে তার বিরুদ্ধে লকডাউন বিধিভঙ্গের জন্য আইনত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 10টার পরে ঘুম ভাঙে, এই ভাঙে তো আবার আস্তে আস্তে ওই আসেই 10টার পর থেকে লোকে যাতায়াতে বেশি। সেই সময়টাই 12টা থেকে 2 ঘন্টা কী ব্যবসা করবো আমরা? যাদের দরকার তারা আগে কিনে নেবে দরকার। দক্ষিণ 24 পরগনার রাজপুর, সোনারপুর পুর এলাকাতেও কন্টেনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে। 6টি এলাকা নতুন করে চিহ্নিত করে 14 দিন লকডাউন জারি করেছে প্রশাসন। কন্টেনমেন্ট জোনের আওতায় পড়ছে রাজপুর পুরবাজার, গড়িয়া স্টেশন সংলগ্ন কিষাণ মজদুর বাজার ও গড়িয়া সন্ধ্যা বাজার। রবিবার সকাল থেকে এলাকায় মাইকে প্রচার চালান নরেন্দ্রপুর থানার আইসি। বাজার এবং সন্ধ্যা বাজার দুটো বাজারই বন্ধ থাকবে। যদিও চিকিৎসকরা বলছেন শুধুমাত্র বাজার বন্ধ করেই সমস্যার সমাধান হবে না। বাজার যদি আমরা বন্ধ করি আমাদের তো একটা বিকল্প ব্যবস্থা লাগবে। যে মানুষরা করছে তাদেরকে একটা আলাদা জায়গায়, সেটা একটা নিরান জায়গায় হতে পারে, দূরত্ব রেখে তাদেরকে বাজার বসানো হোক। ডিপার্টমেন্টাল স্টোর হতে পারে, কিন্তু ডিপার্টমেন্টাল স্টোর খুব সীমিত সংখ্যায়, তাহলে বিক্রয়কারীদের ডাকতে হবে। বাজার বন্ধ করে যে সব কিছু আপনি ঠিক করে দিতে পারবেন তা নয়। সরকারের দিক থেকে সরকার হয়তো ঠিক কাজই করছে যে না এখানে জমায়েত হয় সেটা বন্ধ। মানে একবার জাস্ট একটা শখে একটা বাজারে গেছিলাম, তো তারা বললো যে হয় করোনায় মরবো না হয় না খেয়ে মরবো। কবে আবার সুদিন ফিরবে, প্রাণ খুলে বাজার করা যাবে, তারই অপেক্ষায় ক্রেতা বিক্রেতা সবাই। সৌভিক মজুমদার, জয়ন্ত পাল ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর বণিক, যে প্রশ্নটা, দেশে প্রায় আক্রান্ত 39,000, কেন্দ্র এবং রাজ্য, যেটা বিরোধীরা বলছে, অভিযোগ করছে যে কেন্দ্র রাজ্য
উভয় পক্ষই, দুটো পক্ষই ক্রমশ সত্যটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে একেবারে প্রথম থেকে। তা সেই কারণেই মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, গুরুত্ব কমে যাচ্ছে। যেটা কেরালার মুখ্যমন্ত্রী করতে পেরেছেন, তিরুবনন্তপুরমে একেবারে গোষ্ঠী সংক্রমণ হচ্ছে, তিনি একেবারে স্পষ্টভাবে যেটা বলেছেন, সেটা কেন্দ্র রাজ্য করলে এই বিভ্রান্তিটা ছড়াতো না। ডক্টর বণিক। হ্যাঁ, কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, কেরালার মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাতেই হবে, তিনি স্বীকার করেছেন যেটা কেন্দ্রীয় সরকার নয় করে মার্চ মাসের শেষের দিকে লিমিটেড কমিউনিটি ট্রান্সমিশন দেশে হচ্ছে, এইটা বলেও পরবর্তীকালে পিছিয়ে চলে গেছেন। আইসিএমআর তাদের এপ্রিল মাসের রিপোর্টে বলেছিল এবং একটা স্টাডি করে বলেছিল যে 5,911 জন সারি পেশেন্টের ওপরে স্টাডি করে তার 143 জনের মধ্যে যখন কোনো সোর্স অফ ইনফেকশন খুঁজে পান না, তখন সেটা কমিউনিটি ট্রান্সমিশনই হয়। এই কমিউনিটি ট্রান্সমিশন আলোচনাটার একটা থিওরিটিক্যাল পার্ট আছে, একটা প্র্যাকটিক্যাল পার্ট আছে। থিওরি পার্টটা না জানলে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনগুলো করা যাবে না। থিওরিটা হচ্ছে এটাই যে যখন বহু মানুষের মধ্যে সংক্রমণ থাকবে, অথচ তারা কোথা থেকে সংক্রমণটা পেলেন সেটা বোঝা যায় না, তখন সেটা কমিউনিটি ট্রান্সমিশন হয়। এই সময়টা আমাদেরকে প্রস্তুত থাকতে হয় যাতে এই সংক্রমণটা মানুষের মধ্যে সচেতনতার লেভেলটা বাড়িয়ে বিস্তারটা রোধ করা যায়। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পরিষেবা কেন্দ্রগুলোতে যাতে ব্যবস্থা সুনিশ্চিত করা যায় যাতে কোনো রকমের কোনো মৃত্যুর ঘটনা না ঘটে, এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত যারা আছেন তাদের সকলের মনোবল অটুট রাখা, তাদের কর্মদক্ষতা বাড়ানোর এই কাজটা সুনিশ্চিত করা যায়। আর জানবেন, মহামারী বা অতিমারির ক্ষেত্রে তথ্য গুরুত্বপূর্ণ। এই তথ্যটা হতে হবে সততা এবং স্বচ্ছতা নির্ভর, বস্তুনিষ্ঠ, রিয়াল টাইম। আজকে যদি কোনো একটা তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে সব জায়গা থেকে এমন একই জিনিস একই সময়ের অন্তর না আসে, তাহলে এই তথ্যটা তো কখনো অ্যানালিসিস করা যাবে না। আর আমরা সবাই জানি অ্যানালিসিস না করলে এই যে ডেটাগুলো আমাদের কাছে আসে তার কোনো অর্থ হয় না। এই ডেটা অ্যানালাইসিস করে আমরা কিন্তু ঠিক করি যে কোন দিকে যাব, সামনে যাব, পেছনে যাব ইত্যাদি। সুতরাং রাজ্য সরকারই বলুন, কেন্দ্রীয় সরকারই বলুন, তাদের সর্বতোভাবে চেষ্টা করা উচিত বস্তুনিষ্ঠ, রিয়াল টাইম, স্বচ্ছতা ভিত্তিক, সততা ভিত্তিক ডেটাগুলো শেয়ার করা। এবং জানবেন, কমিউনিটি মেডিসিন বা জনস্বাস্থ্যে অতিমারি বা মহামারী রোধ করবার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথাটা আমরা বারংবার বলছি, একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন, স্থানীয় ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান। আর 2 নম্বর যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, আপনি যাই ভাবেন না কেন, প্রিভেন্ট যদি করতে হয়, প্রতিরোধ যদি করতে হয়, তাহলে জনগণের অংশগ্রহণ ছাড়া, জনগণের অর্থবহ অংশগ্রহণ ছাড়া কিন্তু এই অতিমারি বা মহামারীকে আটকানো যাবে না। যাদের জন্য কর্মসূচি, এই যে আমরা বারংবার বলছি, SMS, স্যানিটাইজেশন, সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক ব্যবহারের কথা বারংবার বলছি, প্রত্যাখ্যান হচ্ছেন, শুনছেন না। তাও যাচ্ছি, বারংবার যাচ্ছি, তাদের শুভবুদ্ধির কাছে আবেদন করছি যে আপনারা এগুলো মেনে চলুন। অনেকেই শুনছেন না, অনেকেই কেয়ার করছেন না, অনেকে ডোন্ট কেয়ার ভাব করছেন, অনেকে তাচ্ছিল্য করছেন। তা সত্ত্বেও আমরা যাচ্ছি, এখনো কিন্তু আমরা অতিমারি সংক্রান্ত যে আইনগুলি আছে সেই প্রয়োগের কথা ভাবছি না। আমরা বিশ্বাস করি, এখনো বিশ্বাস করি যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু সতর্ক হওয়ার 100% দরকার আছে। একেবারে সতর্ক এবং সচেতনতা। এবং আপনি খুব দুটো পয়েন্ট বলেছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আরো একবার বলতে চাইবো এই কারণেই যে জনগণের অর্থবহ অংশগ্রহণ, এবং সেই জায়গা থেকে আপনি প্রশাসনের কথাটাও বলেছেন যে সততা এবং স্বচ্ছতা নির্ভর হওয়া দরকার ডেটাগুলো, না হলে ডেটা অ্যানালাইসিস হবে কি করে। একেবারে আমরা আসবো এই আলোচনা, এবং আলোচনাতেও যেটা একেবারে আগে উঠে এসেছিল আলোচনার শুরুতে, দিলীপ ঘোষের মন্তব্য, করোনার হাবে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ, এইভাবে কটাক্ষ করেছিলেন তিনি, এবং কেরল মডেলকেও কটাক্ষ করেছিলেন। উত্তরপ্রদেশ ও গুজরাটের অবস্থা সবচেয়ে খারাপ, পাল্টা আক্রমণ তৃণমূলের, নিন্দায় সরব বামেরাও। দেখুন, রাজ্যে ক্রমেই শক্তি বাড়াচ্ছে নোভেল করোনা ভাইরাস। স্বাস্থ্য দপ্তরের শনিবারের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে 2198 জনের শরীরে করোনার হদিশ মিলেছে, যা এখনো পর্যন্ত একদিনের নিরিখে সর্বাধিক। যদিও শনিবারই মুখ্য সচিব দাবি করেন রাজ্যের করোনা পরিস্থিতি এখনো সংকটজনক নয়। আমরা লকডাউন করব, বাট ব্যাপকভাবে লকডাউনের আমাদের কোনো এখনো আপাতত সেরকম পরিস্থিতি আসেনি, সেরকম পরিকল্পনা নেই। যদি না হঠাৎ করে সিরিয়াস ডিটোরিয়েশন ইন দ্য সিচুয়েশন হয়, যেটা আমাদের সায়েন্টিস্ট যারা রয়েছেন, যারা আমাদের সঙ্গে কাজ করেন,
মুখ্য সচিবের এই দাবিকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। উনি তো কিছু করার নেই, যা লিখে দেয় বলতে হয়। কমন সেন্স যারা আছে সেটাকে স্বীকার করবে। 2000 ক্রস করেছে জাম্প করে করে, 100-200 থেকে আজকে 2000 পার হলো রোজ নতুন সংক্রমণ। এবং আগে আমরা শহরে দেখেছিলাম লোক কাতরাচ্ছিল, মারা যাচ্ছিল, এখন গ্রামেও শুরু হয়েছে, ডেড বডি পড়ে আছে, আবার লুকিয়ে ডেড বডি পোড়াতে হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের শনিবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে করোনাকে জয় করে সুস্থতার হার ছিল 58.54%। 11 দিন আগে 7 জুলাইয়ের বুলেটিন অনুযায়ী সুস্থতার হার ছিল 66.24%। অর্থাৎ রাজ্যে কমছে সুস্থতার হার, আর এই পরিসংখ্যানকে হাতিয়ার করছে বিজেপি। সেই সঙ্গে কেরল মডেলেরও সমালোচনা করেছেন দলের রাজ্য সভাপতি। পশ্চিমবাংলা এরা বললে আমরা রিকভারি রেট 65 করেছি, 65 এর উপরে চলে গেছিল, এখন সেটা 58 এর নিচে চলে গেছে। এটা কি ঊর্ধ্বগতি অধোগতি, এটা কি উন্নতি নাকি কন্ট্রোলের লক্ষণ? এই প্রচারটা করেছিল এখানকার সিপিএমরা। দেখুন কেরলকে, ওখানকার হেলথ মিনিস্টারের ছবি আমি পড়েছিলাম, নাকি দারুণ কাজ করেছেন। কেরল দিয়ে শুরু হয়েছিল, কেরল দিয়ে শেষ হবে। ওনারা বললে করোনাকে আটকানো যাবে না, দেখা উচিত বিহার ইউপির কাছ থেকে, শেখা উচিত এত বড় রাজ্য কি করে আটকেছে। তারা আগের থেকে ভেবেছে, তারা স্টেটমেন্টবাজি করেনি, তাদের মুখ্যমন্ত্রীকে ওই মিথ্যা কথা বলতে হয়নি। বিজেপিকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। দিলীপ বাবুকে টিকিট কেটে 5 দিনের জন্য গুজরাট ঘুরে আসতে বলে, এবং গুজরাটের যে অবস্থা এবং যা চিকিৎসার পরিণতি সেটা একবার দেখে আসুক, তাহলে ওইটাই আমাদের জবাব। বিজেপির কেরল মডেল নিয়ে সমালোচনায় পাল্টা জবাব দিয়েছে তৃণমূল ও সিপিএম। সবচেয়ে খারাপ হলো গুজরাট এবং উত্তরপ্রদেশ, টোটাল সিস্টেম। পশ্চিমবঙ্গে ফিগারগুলো দেখুক, ব্যবস্থাগুলো দেখুক, একটা কোথাও বিচ্যুত হয়নি। এ কথাই, এই নতুন পরিস্থিতি তৈরি করতে গিয়ে সে কথা আমি বলছি না, কিন্তু সাধারণভাবে যদি তুলনামূলক বিচার করতে চায় তাহলে একটা অন্ধও বলবে, আমি কিন্তু বেস্ট বলছি না, অ্যামংস্ট দ্য ওয়ার্স্ট দিস ইজ দ্য বেস্ট। বাকিগুলো খারাপ, অতি খারাপ, তার চেয়ে পশ্চিমবঙ্গ ভালো। যারা কিছুই খোঁজ রাখে না এবং অযৌক্তিক কথা বলে তাদের নিয়ে কি হবে আমি জানি না। গোমূত্র সমাধান নয় দিলীপবাবু। কেন্দ্রীয় সরকার প্রথম থেকে যেভাবে চলল তাতে কোভিড সংক্রমণটা আমাদের বিপদ সৃষ্টি করেছে। এ দায় কেন্দ্রীয় সরকার অস্বীকার করতে পারে না। দেশ না, সারা দুনিয়াতে প্রশংসিত হলো কেরালা, তার মডেলটা। সব মিলিয়ে একদিকে যখন ভয়াবহ আকার নিচ্ছে করোনা, তখন অন্যদিকে চড়ছে রাজনীতির পারদ। রক্তিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাহুলদার কাছে আসবো। রাহুলদা, দিলীপ ঘোষ বলেছেন করোনার হাবে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। পপিয়া, দেখো, আমি কোথাও আগের মতো যেতে চাইছি না। কেন করোনাকে আটকানো গেল না, কেন মাইগ্রেন্ট লেবারদের ঠিক করে পরিকল্পনা পাঠানো হলো না, কেন এখানে ত্রুটিপূর্ণ কিট এলো, কেন আর্থিক সাহায্য এলো না? কারণ দিলীপ বাবুর কথা পরিষ্কার, করোনা হাবকে বলছেন রাজ্যের বিজেপির সভাপতি। সমস্যা হচ্ছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় করোনার বিরুদ্ধে লড়ছেন, সেখানে আরেকজন শত্রুর বিরুদ্ধে লড়তে হচ্ছে, সেটা কেন্দ্রীয় সরকার। এবং দিলীপ বাবুরা চাইছেন এখানে দাঁড়িয়ে বাংলা মানুষের করোনার হাব হোক, তাই জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো শত্রুর সাথে, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। বাংলা মানুষ লড়ছে করোনার বিরুদ্ধে, আর দিলীপ বাবুদের পৌষ মাস হয়েছে, এটাই তো সমস্যা এখানে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমরা যখন দেখি যে হেলমেট, এটা শুধুমাত্র ফাইন এড়ানোর জন্য নয়, আমার জীবন বাঁচানোর জন্য। মাস্ক, স্যানিটাইজার, সোশ্যাল ডিস্টেন্সিং, এটা কার্যকরী করতে হবে, এবং যারা এই ব্যবস্থাটাকে লঙ্ঘন করছে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা করতে হবে। কিন্তু আমি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা অনবরত দেখছি এই রাজ্যে এটা কিন্তু বারবার লঙ্ঘিত হচ্ছে। এবং ডক্টর বণিক একটা অসাধারণ কথা বলেছেন যে সত্যনিষ্ঠ তথ্য। দেখুন, এ তো সততার প্রতীক, সত্য তথ্য পাওয়ার তো কোনো অসুবিধা নেই, কিন্তু সেই ব্যাপারটা এমন ভাবে ডিসটর্ট হচ্ছে, এমন ভাবে ডিসটর্ট হচ্ছে যে আমি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা আপ্রাণ চেষ্টা করছেন এবং ডাক্তাররা, নার্সরা এবং স্বাস্থ্যকর্মীরা তারা বারবার আক্রান্ত হচ্ছে, আর এই বিরোধী দলরা তারা শুধুমাত্র তাদের প্রিভেন্টিভ মেজার দেওয়া হচ্ছে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আগামী দিনে বিধানসভা নির্বাচন, এটাই এদের একমাত্র লক্ষ্য। তাই বাংলাকে মেলাইন করার সমস্ত রকম পথ সে যেভাবে হোক। আমরা আলোচনায় ফিরে আসবো, একটা বিরতির সময় আছে, বিরতির পর দ্রুত ফিরছি আলোচনায়, সঙ্গে থাকবে। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে আপনাদের সামনে তুলে ধরবো এইমসের এথিক্স কমিটির সবুজ সংকেতের পর কাল থেকে শুরু কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়াল। প্রথম 2 পর্যায়ের পরীক্ষার জন্য দিল্লি এইমস সহ 12টি জায়গা চিহ্নিত করেছে আইসিএমআর। কিভাবে হবে পরীক্ষা, কতজনকে বেছে নেওয়া হয়েছে, আসুন দেখে নিন।
করোনা সংক্রমিতের সংখ্যা 10 লক্ষ ছাড়িয়ে গেছে ভারতে। সর্বাধিক সংক্রমিত দেশের তালিকায় উঠে এসেছে 3 নম্বরে। সংক্রমণ নিয়ে এই উদ্বেগের মধ্যেই সোমবার থেকে শুরু হচ্ছে কোভ্যাক্সিনের হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল। ইতিমধ্যেই পাটনা এইমস সহ কিছু জায়গায় স্বল্প সংখ্যক মানুষের ওপর করোনা প্রতিরোধকারী কোভ্যাক্সিনের প্রি ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে। শনিবার কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ছাড়পত্র দেয় এইমসের এথিক্স কমিটি। अगर हम भारत की बात करें तो केसेस बढ़ रहे हैं। भारत की आबादी बहुत ज़्यादा है, कई देश मिलके भारत बनते हैं, तो इसलिए केसेस इन एब्सोल्यूट नंबर ज़्यादा लगते हैं, लेकिन पर मिलियन पॉपुलेशन में इतने ज़्यादा नहीं है। लेकिन फिर भी हमें पूरी कोशिश करनी है कि केसेस कम हो। उम्मीद यही है कि साल के एंड तक या अगले साल के शुरू के महीनों में वैक्सीन भारत में आ जाएगी। ट्रायल्स ऑफ फेज 1 के शुरू हो गए हैं। 2 वैक्सीन कैंडिडेट्स के द्वारा ह्यूमन ट्रायल्स की प्रक्रिया शुरू हो गई है। समय के बारे में कोई भी साइंटिफिक जो गतिविधियां होती हैं इसमें कोई पहले से प्रिडिक्शन नहीं कर सकता, लेकिन भारत दुनिया के किसी भी देश से पीछे नहीं है। हमारे यहाँ भी पूरी ईमानदारी, पूरी गंभीरता से और पूरे कमिटमेंट के साथ प्रयास जारी है। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি বা এনআইভির সহযোগিতায় কোভ্যাক্সিন তৈরি করেছে হায়দ্রাবাদ কেন্দ্রিক সংস্থা ভারত বায়োটেক। জুলাই থেকে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর কথা ছিল। এইমসের ছাড়পত্রের পর পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে সোমবার থেকে। যাদের ওপর পরীক্ষা করা হবে সোমবার থেকে শুরু হবে তাদের নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া। প্রথম পর্যায়ে পরীক্ষার জন্য 375 জনকে বেছে নেওয়া হবে। বিভিন্ন মহলে জল্পনা, তাহলে কি করোনার প্রতিষেধক হাতের মুঠোয়? যদিও বিশেষজ্ঞদের মতে ফ্রম ইনসেপশন টু প্রেসক্রিপশন, অর্থাৎ প্রতিষেধক তৈরি থেকে তা বাজারজাত হওয়ার জন্য ন্যূনতম 1.5 বছর সময় লেগেই যায়, কারণ এর অনেকগুলি ধাপ রয়েছে। সমস্ত ভ্যাকসিন বা ওষুধেরই হিউম্যান ট্রায়ালের 3টে পর্যায় থাকে, ফেজ 1, 2 এবং 3। প্রথম ফেজে ভ্যাকসিন আদৌ নিরাপদ কিনা তা পরীক্ষা করে দেখা হয়। সাধারণত কয়েকশো মানুষের উপর এই ফেজ 1 পরীক্ষা হয় এবং তাদের কয়েক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। ফেজ 1 ট্রায়াল শেষ করতে অন্তত মাসখানেক বা তারও কিছু বেশি সময় প্রয়োজন হয়। এরপর ফেজ 2, এই ফেজের ট্রায়াল অন্তত কয়েক মাস চলে। এরপর ফেজ 3 ট্রায়াল শুরু হয়, এটি সবচেয়ে দীর্ঘমেয়াদী। আমরা অনেকবারই শুনেছেন যে অনেকগুলো ট্রায়ালের ফেজ আছে। হয়তো মহামারীর জন্য সেই ফেজগুলোকে দ্রুত করা হতে পারে, কিন্তু সেই ফেজগুলোকে একদম বাদ দিয়ে করা যাবে না। যে কোনো ভ্যাকসিনই আসুক, বিভিন্ন কোম্পানি ঝাঁপাচ্ছে। ইন্ডিয়াতে 2-3টে কোম্পানি এখন বিভিন্নভাবে বিভিন্ন ফেজে আছে, ট্রায়াল দিচ্ছে। কিন্তু একটা ভ্যাকসিনের ক্ষেত্রে দেখতে হবে 2টো মেইন জিনিস। একটা হচ্ছে ভ্যাকসিন যেন এফেক্টিভ হয় এবং ভ্যাকসিনের যেন সাইড এফেক্ট না হয়। একদিকে যখন দেশে করোনার সংক্রমণ উত্তরোত্তর বাড়ছে, তখন দেশে মৃত্যুর হার আরো একটু কমে 2.49% পৌঁছেছে। ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ডক্টর গুপ্ত, ভ্যাকসিনটাই আমাদের হাতে এখন সবচেয়ে বড় আশার জায়গা। যেটা আগেও বলা হয়েছে যে এই মুহূর্তে আমাদের প্রোটেকশন কিন্তু দুভাবে আসতে পারে। যেটা হচ্ছে ন্যাচারাল ইমিউনিটি, যার জন্য প্রায় 70% অফ দ্য ইন্ডিয়ান পপুলেশনকে ইনফেক্টেড হতে হবে, যেটা একটা সাংঘাতিক ব্যাপার। এবং সেকেন্ড হচ্ছে ভ্যাকসিন। কাজে এই যে ভ্যাকসিন আমরা দেখছি যেগুলো ফেজ 1-এ ঢুকছে, এগুলো যদি আশানুরূপ কাজ করে তাহলে কিন্তু আমাদের আশা অনেকটাই আছে। এবং আমাদের যেটা দেখতে হবে এর মধ্যে রেগুলেটরি ফেজগুলোকে যতটা সম্ভব ছোট করা, এবং যাতে মোটামুটি 18 মাসের মধ্যে ভ্যাকসিনটা আসে। কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে একটি ফেজ থেকে আরেকটি ফেজে আশানুরূপ রেজাল্ট এবং নেক্সট ফেজের জন্য অ্যাপ্রুভাল। এবং তারপর কোম্পানি এতগুলো দেশে তৈরি হচ্ছে, এখানে কিন্তু আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যান্টিবডি যে প্রোডাকশন হচ্ছে, সেই অ্যান্টিবডি যাতে দীর্ঘ সময় ধরে থাকে, তার জন্য কিন্তু টি সেল বলে একটা রেসপন্স থাকে। যে জিনিসটা অক্সফোর্ড ভ্যাকসিনে আমরা দেখছি, যে অক্সফোর্ড ভ্যাকসিনে দেখা যাচ্ছে ডাবল ডিফেন্স, সেইটাও কিন্তু ভীষণ এসেনশিয়াল যে এই অ্যান্টিবডি প্রোটেকশনটা যাতে দীর্ঘমেয়াদী হয়। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আর অবশ্যই সবার কাছে যেটা বলার, আমরা সবাই সতর্ক থাকবো, সচেতন থাকবো। এই মুহূর্তে আপনাদের সবাইকে ধন্যবাদ। একটু পরেই দেখুন চটজলদি নয়, চোখ রাখুন এবিপি আনন্দ।